আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। যেখানে মির্জা ফখরুল বলতেছে যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, এইটা তাদের মুখ ফসকে বের হয়ে যাওয়া না, এটা তাদের পরিকল্পনার কথা, এটা তাদের টার্গেটের কথা। আর আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে আল্লাহর কাজ করি ওই আল্লাহর পরিকল্পনায় তারা নির্মূল করতে চায়। আল্লাহ ইতিপূর্বে নির্মূল করেছে, ভবিষ্যতেও তারা নির্মূল করবে। শুধু আমাদের নৈতিকতা, আদর্শ এবং শক্তি নিয়ে আমাদেরকে ময়দান মোকাবেলা করতে হবে। মাননীয় স্পিকার, আমি লম্বা কথা বলবো না, যেহেতু সময় কম দিয়েছেন। আমরা এখানে এসেছি দেশ জাতির কল্যাণের জন্য, এই দেশের মানুষ মানব কল্যাণের জন্য। আমি আপনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী হয়ে সকল মন্ত্রী বরাবর আমি দুইটা প্রস্তাব রাখবো, যদি একটু বিবেচনা করেন তা আমাদের পরবর্তী প্রজন্ম খুব সুন্দর হবে, ভালো হবে, এটা আমি আশা রাখি। 1 নম্বর প্রস্তাব, মাননীয় স্পিকার, বাংলাদেশের কওমি মাদ্রাসা স্বীকৃতি হয়েছে, স্বীকৃতির বাস্তবায়ন হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রীর বরাবর আমি বলবো এটার বাস্তবায়ন করে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং আলিয়া মাদ্রাসাগুলোতে যদি এই সমস্ত আলেমদেরকে তাদেরকে শিক্ষার এবং শিক্ষকতার ব্যবস্থা করে দেন, তাহলে এরা পরকালীন শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়ার খারাপের থেকে এরা বেঁচে থাকার রাস্তা পাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আর একটা ছোট্ট বক্তব্য হবে। আমাদের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা যেন আরো জোরে সোরে আর একটু বড় সড়ো করতে পারেন। আমাদের বাংলাদেশে প্রায় প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক একটা করে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করা হোক। এবং তার চেয়ে বড় কাজ হবে যদি ইমাম মুয়াজ্জিনদের মাধ্যমে, আপনারাও পড়েছেন মক্তবে, আমরাও পড়েছি মক্তবে, আজ থেকে 30-40 বছর আগে যে মক্তবে যারা লেখাপড়া করেছে তাদের চরিত্র ততটা খারাপ হয় নাই, মক্তব বন্ধ হওয়ার পরে আমাদের জেনারেশন যতটা খারাপ হয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে বলবো প্রত্যেকটা মসজিদের জন্য ইমাম মুয়াজ্জিনদের বেতন যেমন চালু করবেন, প্রত্যেকটা মসজিদের জন্য মক্তব শিক্ষা চালু করা হয়। আমাদের কোমলমতি শিশুদেরকে দিন শিক্ষা দিয়ে, পরকালীন শিক্ষা দিয়ে আদর্শবান নাগরিক হিসাবে তাদেরকে করতে পারি। সরকার কিন্তু সমালোচনা সহ্য করতেছে না। এত বড় দল, বড় দলের বড় বড় সমালোচনা হবে, এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু মাইনা নিতেছে না। মাইনা না নিলে কি সবার মুখে তালা দিয়ে দিবে? আমাদের মির্জা ফখরুল সাহেব যেভাবে বলল নির্মূল করে দিবে। কাকে নির্মূল করবে? জামাতে ইসলামকে। কেন ভাই? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি নিউজ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য ও তথ্য জানতে পারবেন। দর্শক, চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটির ধারাবাহিক বিস্তারিত আলোচনা দেখে আসি। সমালোচনা সহ্য করতেছে না। এত বড় দল, বড় দলের বড় বড় সমালোচনা হবে, এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু মাইনা নিতেছে না। মাইনা না নিলে কি সবার মুখে তালা দিয়ে দিবে? আমাদের মির্জা ফখরুল সাহেব যেভাবে বলল নির্মূল করে দিবে। কাকে নির্মূল করবে? জামাতে ইসলামকে। কেন ভাই? আর নির্মূলের মানে কি? মানে ওই যে একদম গাছের গোড়া ধরে টান দিবেন, নাকি ওই যে বলে না বংশ নির্মূল করে দেবো, ওরকম কিছু? এভাবে বললেন না, এভাবে বলা উচিত না। সম্পর্ক একেবারেই চাইনা নিতে হবে জোর কইরা, তাও ঠিক না। সম্পর্ক রাখতে চান না, রাইখেন না, কিন্তু যেটা শুরু করছেন এটাও আবার ঠিক না। আজকে দেখলাম সংসদে বলতেছে একজন চিৎকার কইরা, রাজাকার, ওইসব রাজাকারদের আমরা ভয় পাই না, আমাদেরকে আন্দোলনের ভয় দেখায়েন না। রাজাকার বলতেছেন কেন সংসদে দাঁড়ায়া? আমি বুঝতেছি না। মাননীয় স্পিকার, আপনি এই শব্দটাকে সংসদে একদম নিষিদ্ধ করে দেন। এইটা নিয়েই তো গত 55 বছর বিবাদ, বুঝেন না কেন? এটাকে নিষিদ্ধ করেন। এই রাজাকার শব্দটা শুনতে ভালো লাগে না। আবার এদিকে দেখেন গুপ্ত, হ্যাঁ, এই গুপ্ত কথাটা কিন্তু এখন বিশাল বড় একটা গালি হয়ে গেল। এটা কিন্তু একেবারে অ্যাটম বোমার মতো, যেখানেই পড়তেছে চারিদিকে গর্ত কইরা ফেলাইতেছে, তো বুকের মধ্যে ক্ষত তৈরি করতেছে। কেন গুপ্ত ছিল? মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আপনি জানেন, না জানার কোনো কথা না। কেন জানবেন না? পুরো বাংলাদেশের খবরই আপনি রাখতেন। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে আপনার উপরে, আপনার পরিবারের উপরে।
আপনার মা চিকিৎসা নিতে পারে নাই ঠিক মতো। 5ই আগস্টের পরে উনি সঠিক চিকিৎসাটা পাইছে, এর আগে উনি চিকিৎসা পায় নাই। এত বড় জুলুম সহ্য করার পর আপনার বোঝা উচিত ছিল তারা গুপ্ত ছিল। কেন ওরা গুপ্ত ছিল? হ্যাঁ দেখেন ভাই, ওই টাইমে 5 জন শিবিরকে যদি একসঙ্গে পাইতো কোথাও, ধরেন কোনো একটা বাসা বৈশা তারা আড্ডা মারতেছে, ওইখানে যায় পুলিশ হামলা করতো, র্যাব হামলা করতো, ইসলামিক কিছু বইপত্র আমাদেরকে দেখাইতো, বিভিন্ন চ্যানেলে দেখাইতো, পত্রিকার হেডলাইন হইতো ইসলামিক বইগুলা, ওদেরকে জঙ্গি ট্যাগ দিয়া ধইরা নিয়ে যাইতো, তারপর ওরা বাইচা থাকতো না, মইরা যাইতো। এইসব ইতিহাস আমরা যাই না গেছি, তো সবাই যাই না গেছি। জীবন বাঁচাইবার জন্য ওরা গুপ্ত হয়েছিল। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি খুব ভালো বুঝেন, না বুঝার কোনো কথা না। কেন বুঝবেন না? কেন ওরা গুপ্ত হয়েছিল? ওদের মা বাবা ওদের সন্তানকে কি ভালোবাসে না? ওদের মা বাবা কি চায় না ওদের সন্তান এই পৃথিবীতে বাইচা থাকুক? ওদের মা বাবাই তো ওদেরকে গুপ্ত করে রাখছে। কেন বুঝেন না? মায়ের আঁচলের নিচে লুকায়া থাকা মানেই গুপ্ত থাকা, এটা ধইরা নিতে হবে। ওরাও তো মানুষ, ওদেরও তো ভাই এখানে চিমটি দিলে ব্যথা পাওয়া যায়, কষ্ট পাওয়া যায়। কত বড় জুলুম হইতো এই দেশে, আপনারা ভুলে গেছেন? ওই যে এনামুল হক চিটাগাঙের মেয়ে ফোন দিছে বাবাকে, বাবা তুমি কই, এত রাত হয়ে গেছে বাসায় আসো না, বাবা তুমি কই? বাবার গলা কাঁপতেছে, বাবা কাঁদতেছে, বলতেছে একটা জরুরি কাজে যাইতেছি। মেয়ে বিশ্বাস করতেছে না, বলে তুমি কান্দো কেন, তুমি কান্দো কেন বাবা, তুমি কান্দো কেন? তারপরে উনার মা ফোনটা ধরছে, ওই বাচ্চাটার মা ফোন ধরছে, হ্যালো হ্যালো আপনি কে বলছেন, হ্যালো হ্যালো চিৎকার করতেছে। কিন্তু যাকে মাইরা ফেলবে সে তো ফোনটা বন্ধ করে নাই, অন রয়ে গেছে পকেটের মধ্যে। সবাই কথা শোনা যাচ্ছে, হ্যাঁ আজরাইলদের কথা শোনা যাচ্ছে, তারা একটু পরেই মাইরা ফেলবে। তারা যে বন্দুক নাড়াচাড়া করতেছে সে শব্দ পাওয়া যাইতেছে, এরপর একটা গুলির শব্দ, একটা চিৎকার। হ্যালো, আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যালো, কে ওইটা? ফোন রিসিভ করছো এটাকে? আমি ওনার মিসেস বলতেছি। হ্যালো হ্যালো, বলছো জড়িত না আরো কোনো ইয়ে আছে? আমার জামাই কিছু করবে, আমার জামাই কিছু করবে, আমার দিদা দোষী, আমার জামাই। ভুইলা গেছেন এসব দিনের কথা, ভুলা ঠিক হবে না। মাননীয় প্রধানমন্ত্রী ওরা কি কারণে গুপ্ত ছিল আপনি বুঝা নিয়েন। মাঝে মাঝে ওদের সঙ্গে কথা বললেন যারা গুপ্ত ছিল, কেন গুপ্ত ছিল তখন বুঝতে পারবেন। এই যে আপনি বললেন এটা ইতিহাসের লেখা হয়ে থাকবে, এটা আর কেউ বুঝতে পারবে না। এটা একটা বিরাট গালি হয়ে গেছে তো এখন, এটা নিয়ে কত বড় বিবাদ দেখা দিছে। এটার প্রতিবাদ করতে গিয়া কত রকম ভুয়া ফটো কার্ড বাইর হইতেছে, যেটা সহ্য করার মতো না। আপনাকে নিয়ে হয়েছে, আপনার মেয়েকে নিয়ে হয়েছে, আমি দেখছি, আমার বুকের মাঝখানে লাগছে, এত খারাপ লাগছে বিশ্বাস করেন বুঝাইতে পারুন না। নোংরামি, চরম নোংরামি। কিন্তু কে করতেছে এই নোংরামি? উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে, উপরে থুতু মারলে নিজের গায়ে পড়বে। আপনি গোয়েন্দা বিভাগ লাগাই দেন, সব গোয়েন্দাদেরকে মাঠে নামায় দেন, কারা করছে এই কাণ্ডটা তাদেরকে ধইরা জনগণের সামনে আনেন, তাহলে না বুঝুম হ্যাঁ সরকার সঠিক পথে যাচ্ছে। আর যদি ওই ট্যাগিং এর রাজনীতিতে থাকেন, দোষারোপের রাজনীতিতে থাকেন, তাহলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই দেশ আর আগাইতে পারবে না। গত 55 বছর যেখানে ছিল, আগামী 5 বছরের এন্ডে যায় দেখবেন ওই একই জায়গায় আছে, 1 ইঞ্চিও আগাইতে পারবেন না। ভাই ব্রাদার, আমরা অনেক আশা করছি একটা গণতান্ত্রিক সরকার আসুক, নির্বাচিত সরকার আসুক, যেভাবেই আসুক। আসছে তো ভাই, অতীতে যতগুলো নির্বাচন হয়েছে তার চেয়ে অনেক ভালো নির্বাচন এটা আমরা দেখছি। আসলে নির্বাচনের ফর্মুলা না বদলাইতে হবে। দিনে আমরা ভোট দিতে যাই তো, আর রাত্রে ফলাফল দেয়, এটা উল্টাইতে হবে। আগামীতে না নির্বাচন করতে হবে রাত্রে, সারা রাত নির্বাচন করবেন, ভোট নিবেন, ভোট নিতে থাকবেন, ফলাফল দিবেন দিনে, তাইলে সঠিক ফলাফল পাইবেন। উল্টাটা করতে হবে। এই যে দিনে ভোট দিয়ে আসি, রাতের ফলাফল দেয় অন্ধকারের মধ্যে, বুঝতে পারি না ভাই, সব সন্দেহের মধ্যে থাইকা যায়। দিনের আলোতে আনতে হবে, রাত্রে ভোট নিবেন, ফলাফল দিবেন দিনে, এই সিস্টেমে আসেন। যাই হোক, এই যে নির্বাচিত সরকার আসলো, নির্বাচিত সরকার আইসা দেশের আইন কানুন সবকিছু কি উন্নতি করছে? করতে পারছেন? করতে পারেন নাই। চারিদিকে তাকায় দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, কোনো উন্নতি হয় নাই। কেউ কাউকে মানতেছে না, বরঞ্চ আগের চেয়ে বেশি উগ্র হয়ে গেছে। গত 18 মাস এতটা উগ্রতা দেখি নাই। কেন জানি হঠাৎ মনে হইতেছে আমাদের হাতে ক্ষমতা, যা ইচ্ছা তাই করুক। কেন করতেছে মাননীয় প্রধানমন্ত্রী? আমি বলি, দেখেন আপনি লন্ডন থেকে 7,500-এর মতো বহিষ্কার করছিলেন। এরা ফৌজদারি মামলার আসামি হইতে পারতো, কিন্তু আসামি হয় নাই। ইউনূস সরকার তাদেরকে গ্রেফতার করে নাই। তখন বিএনপির অনেককে বলতে শুনছি, আমরা তো বহিষ্কার করছি, সরকার কেন তাদেরকে গ্রেফতার করে না, আইন কেন তাদেরকে গ্রেফতার করে না, এই ধরনের কথা বলতে শুনছি। এখন তো আপনারা ক্ষমতায় আছেন, এখন কেন আপনারা গ্রেফতার করতেছেন না? তারা তো অপরাধ করছে,
অনেক মায়ের বুক খালি করছে, তাদেরকে আপনারা বহিষ্কার করছেন, অনেক অপকর্মের জন্যই তো বহিষ্কার করছেন। ওইখান থেকে ওই 7,500 থেকে অন্তত 100 জনের আইনের হাতে তুইলা দিয়া দেখান না আমাদেরকে, আমরা দেখি, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। বরঞ্চ শোনা যাচ্ছে ভিতরে ভিতরে কেউ কেউ আবার ইন হয়ে যাইতেছে। কারণ এই যে সামনে স্থানীয় নির্বাচন আসতেছে, এই স্থানীয় নির্বাচনে তারাও অংশ নিবে, হ্যাঁ তারাও অংশ নিবে, যার জন্য অনেকে আবার ইন করতেছে। কোনো বিচার নাই, হ্যাঁ নগ্ন প্রশাসন, মনে হয় কোনো বিচার নাই, যার যেমন ইচ্ছা তেমন কইরা যাইতেছে। ওই আগের সিস্টেমে আবার ট্যাগিং এর রাজনীতি শুরু হয়েছে, আবার ওরা রাজাকার, ওরা দেশ বিরোধী, ওরা 71-এর শত্রু, আমরা 71-এর যোদ্ধা, আমরা এই দেশের মালিক, ওই মালিকানা নিয়ে আবার দ্বন্দ্ব শুরু হয়েছে। এটা ভাল লাগে না, আর ভাল লাগে না, এটা কইলেন না, এই জেনারেশন এটা নিতে পারে না। দেখেন না এই যে আমাদের মিলন সাহেব শিক্ষামন্ত্রী কি কথা দিছিল, কিভাবে ট্রল হইলো, নকল করতে দিবে না। এর মধ্যে দেখলাম প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, হ্যাঁ টেলিগ্রামে প্রশ্নপত্র নাকি 12,000 টাকা করে বেচছে। এরপরে 12,000 টাকা করে বিক্রি করা শুরু হইলো, কোটি টাকা কামাই নিয়ে চলে গেছে। পরে শিক্ষামন্ত্রী আইসা বলছে এটা গুজব, এটা একটা চ্যানেলে এই নিউজটা হয়ে গেছে। নিউজ হওয়ার পর আবার ওইটা মুইছা ফেলা হয়েছে। এই মুইছা ফেলানোর ব্যাপারটা অনেকেই মনে করতেছে সরকার চাপ দিয়া করাইছে, গুজব না, এটা সত্যি ছিল। টেলিগ্রামে গেলে আপনারা দেখতে পাবেন। ভাই ব্রাদার, একটা জিনিস মনে রাখবেন, পচন যদি ধরে সব জায়গায় ধরে, সবাই মাল কামাবেন, দেশের সবাই মাল কামাবেন। এই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত তারা মাল কামাবে না, তাদের পেটের ধান্দা নাই। শেখ হাসিনার আমলে শোনেন নাই একজন ড্রাইভার এই প্রশ্নপত্র বিক্রি কইরা ঢাকা শহরে 3টা বাড়ি করছিল? ওই লোকগুলা নাই, নতুন লোক আইসা পড়ছে, তো ব্যবসা আগের মতোই চলতেছে। এই প্রশ্নপত্র ফাঁস কইরা বিরাট অঙ্কের টাকা নিয়ে চলে গেছে। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী বলতেছে এটা গুজব। এই গুজব যারা ছড়াবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু এত বড় একটা চ্যানেলের মধ্যে নিউজ হইলো, সেই নিউজটাও গুজব হয়ে গেল। এটাই ভাই বিশ্বাস করা যায় না, বিশ্বাস করতে চায় না মানুষ এখন অন্যরকম। তো মাননীয় মন্ত্রী, হ্যাঁ শিক্ষামন্ত্রী, আপনি দেখেন ছেলেপেলেরা আপনাকে নিয়ে প্রচুর ট্রল করতেছে। আপনি কিন্তু এই চাপটা নিতে পারতেছেন না, আপনি অন্যভাবে নিতেছেন। আপনার আচরণে বোঝা যায় আপনি মাইনা নিতেছেন না। হ্যাঁ মাইনা নেন, এটা নিয়ে রিয়াকশন দিয়েন না। পোলাপান রিয়াকশন দেখ, আপনি রিয়াকশন দিয়েন না। আপনি রিয়াকশন দিলে ওদের রিয়াকশন আরো বাড়তে থাকবে, আপনার পায়া বসবে, অলরেডি পায়া বসছে। তো আপনি আধা পাগল হয়ে যাবেন যদি এদিকে খেয়াল দেন। আপনি এদিকে খেয়াল না দিয়া কিভাবে শিক্ষা দীক্ষার ব্যবস্থাটা আরো উন্নতি করা যায় সেদিকে খেয়াল দেন। আর ওই যে প্রশ্নপত্রের ফাঁসের ব্যাপারটা, এটার খোঁজ খবর নেন, তদন্ত করেন। আছে ভাই, এটার ভিতরে সিন্ডিকেট আছে, বহু টাকা কামায় চলে গেছে। যেভাবে তেল থেকে কামাই নিয়ে গেল, এই তেল থেকে, হ্যাঁ ভাই, এই তেল থেকে যে কামাই নিয়ে গেছে কত টাকা, এটা এখন টের পাবেন না। কোনো একদিন হয়তো 5 বছর পর যায় এইসব সাংবাদিকরাই তুলে ধরবে কত হাজার কোটি টাকা পার করে দিছে, তখন বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। আর সবকিছু বাঁকা চোখে দেখেন না, গুপ্ত বলেন আর নির্মূল করে দিবেন বলেন, যা কিছু বলেন না কেন, সত্যি কিছুই করতে পারবেন না। দেশ ওই আগের অবস্থা নাই। আপনারা যে ক্ষমতায় বলতেছেন এগুলো করতে পারবেন, তার মানে কি আগের সরকার কি নিয়ে করতো? ওনারা পুলিশকে কাজে লাগাইতো, র্যাবকে কাজে লাগাইতো, তাই না, প্রশাসনকে কাজে লাগাইতো। এখন কি সে আবার আগের অবস্থায় ফেরত যাইতে চান? এতে কি মানুষের বাহবা পাইবেন না ঘৃণা পাবেন? বুঝা নিয়েন। বিশ্ব মোড়ল ডোনাল্ড ট্রাম্প তার নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। আমেরিকার ইতিহাসে এটাই কি প্রথম, নাকি এর আগেও ঘটেছিল? হ্যাঁ, এর আগেও ঘটেছিল। ঠিক 45 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল একই স্থানে, যেখানে গত রাতে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা ঘটল। এই গুলি কে করলো, কারা করলো, এর পেছনে ইরানের কোনো প্ল্যান আছে কিনা? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে যেভাবে ট্রেস করে ইসরায়েল আমেরিকা মেরেছিল, ঠিক সেভাবেই ইরান কোনো প্রতিশোধ নিতে চাইছে কিনা? যখন কিনা পাকিস্তানে ত্রিপক্ষীয় মিটিং বাতিল করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প এবং সেই মিটিংটা ভেস্তে গেল। এই যুদ্ধের কি পরিণতি হচ্ছে, এর পেছনে ইরান রয়েছে নাকি ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দলের হাত রয়েছে? যিনি এই হামলার সন্দেহভাজন, যাকে ধরা হয়েছে, তিনি বিগত নির্বাচনে কমলা হ্যারিসের হয়ে কাজ করেছেন এবং কমলা হ্যারিসের নির্বাচনে ডোনেশন দিয়েছিলেন, এরকম তথ্যও আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো দিচ্ছে। কি হলো সেখানে? যিনি ধরা পড়লেন তিনি কে ছিলেন, তার পরিচয় কি, কেন এই ঘটনা ঘটলো, 45 বছর আগে কি ঘটনা ঘটেছিল? চলুন একটু জেনে দেখি। ডোনাল্ড ট্রাম্পের দম্ভ কি চূর্ণ হচ্ছে তার নিজের দেশেই? সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভয়াবহ ঘটনার হাত থেকে বেঁচেছেন গত রাতে ডোনাল্ড ট্রাম্প। নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে এবং তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে তার স্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরাও ছিলেন। কি ঘটেছিল সেখানে? যিনি ধরা পড়লেন এই অভিযোগে তিনি কে? গণমাধ্যম যেটা বলছে, প্রথম আলো শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, ওয়াশিংটনের নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তি মাসের সেরা শিক্ষক হয়েছিলেন।
অর্থাৎ এই ব্যক্তি পেশায় শিক্ষক, গবেষক, বিজ্ঞানীও বলা যায়, এবং তিনি মানে একজন সেরা শিক্ষক। এই শিক্ষক কেন ডোনাল্ড ট্রাম্পের মানে নৈশভোজে গুলি করবেন? তিনি সেখানে গেলেনই বা কি করে? আর তিনি সেখানে গেলে সেখানে আগ্নেয়াস্ত্র সাথে নিলেন কিভাবে? তার মানে ডোনাল্ড ট্রাম্পের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থায় কি বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে? এর আগে আমরা দেখেছিলাম যে সেই ভয়াবহ যে বিমান হামলা টুইন টাওয়ারে, আমেরিকার টুইন টাওয়ারে যে বিমান হামলা, সেই বিমান হামলা আমেরিকার সমস্ত গোয়েন্দা ব্যবস্থাকে বোকা বানিয়ে করা হয়েছিল। এবার ডোনাল্ড ট্রাম্পের যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনায় কি আমেরিকার গোয়েন্দা দপ্তরের বড় ধরনের গাফিলতি রয়েছে? তার নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর বড় ধরনের গাফিলতি রয়েছে? কিভাবে ধরা পড়লো, কে ধরা পড়লো, চলুন একটু দেখি। তার নাম কোল টমাস এলেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রুথ সোশ্যালে ওই ব্যক্তির ছবি আবার ডোনাল্ড ট্রাম্প নিজেই পোস্ট দিয়েছেন। তার নাম কোল টমাস এলেন, তার বয়স 31 বছর। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছে। ওয়াশিংটনে হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন শনিবার রাতে এই নৈশভোজের আয়োজন করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া এবং তার মন্ত্রিসভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। ট্রাম্প, মেলানিয়া এবং মন্ত্রিপরিষদের সদস্যদের দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। সেই দৃশ্য আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন যে কত দ্রুত তাকে সরিয়ে নেওয়া হচ্ছে, এবং সরিয়ে নিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আবার পড়ে গিয়েছিলেন। সেই নিচে থেকে আবার তাকে কোনো রকমে তুলে দ্রুত সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সন্দেহভাজন ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ওই সন্দেহভাজনকে খালি গায়ে মাটিতে উপুড় হয়ে থাকা অবস্থায় দেখা যাচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা হেফাজতে আছেন। পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনের তথ্য সহ বিভিন্ন নথিপত্র যাচাই করে সিএনএন জানতে পেরেছে সন্দেহভাজন ব্যক্তি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বাসিন্দা। তিনি একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করেন। 31 বছর বয়সী কোল টমাস এলেন লস অ্যাঞ্জেলেসের টরেন্স শহরে বসবাস করেন। তার নাম ও ছবির সঙ্গে লিঙ্কডইনের একটি প্রোফাইলের মিল পাওয়া গেছে। লিঙ্কডইনের ওই প্রোফাইলে তাকে টিউটরিং কোম্পানি C2 এডুকেশনের খণ্ডকালীন শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। কোম্পানির সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট অনুযায়ী 2024 সালের ডিসেম্বর মাসে C2 এডুকেশন তাকে মাসের সেরা শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এই মাসের সেরা শিক্ষক তিনি এখানে কিভাবে গেলেন, কিভাবে তিনি অস্ত্র পেলেন, গুলি করলেন কেন, কাকে উদ্দেশ্য করে গুলি করলেন, এই আলোচনা যেমন চলছে তেমনি আলোচনা চলছে যে তাকে মানে ডোনাল্ড ট্রাম্পকে আক্রান্ত করার পেছনে ইরানের ভূমিকা আছে কিনা। এই মানে ভদ্রলোক যিনি ধরা পড়েছেন, তিনি কমলা হ্যারিসের নির্বাচনে মানে $27 সম্ভবত $27 ডোনেট করেছিলেন, এরকম তথ্য সিএনএন তার ইনভেস্টিগেশনে পেয়েছে। $25। এছাড়া কেন্দ্রীয় নির্বাচনে অ্যালেন 2024 সালের অক্টোবর মাসে তৎকালীন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় $25 অনুদান দিয়েছিলেন। এই মানে কমলা হ্যারিসের নির্বাচনে অনুদান দিয়েছিলেন, তার মানে তিনি কমলা হ্যারিসের দল করেন। ট্রাম্প তার বিরোধী দল। এখানে এই ঘটনার পেছনে কমলা হ্যারিসের দলের কোনো মানে সম্পৃক্ততা আছে কিনা, ইরানের কোনো সম্পৃক্ততা আছে কিনা, এই ব্যাপারগুলো এখন খতিয়ে দেখা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে ইরানের সম্পৃক্ততা থাকাটা অস্বাভাবিক নয়। যে কোনোভাবে মানে ইরানে আক্রমণ করার ক্ষেত্রে ইরানের মানে আয়াতুল্লাহ খামিনির খুব কাছের মানুষদের ম্যানেজ করে গোয়েন্দা তথ্য ম্যানেজ করা হয়েছিল। ইসরায়েল, আমেরিকা সেই তথ্য ম্যানেজ করেছিল, এরকম কথা আমরা শুনেছি। এইবার ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে পাল্টা কর্মসূচি হিসেবে ইরান এই ধরনের ঘটনা ঘটাতে পারে কিনা সেটা নিশ্চয়ই ট্রাম্প প্রশাসন খতিয়ে দেখছে। আমরা 45 বছর আগে একটু ফিরে যাই। 45 বছর আগে ঠিক একই যে আনন্দবাজার নিশ্চিত করছে, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ওয়াশিংটনের ওই হিলটন হোটেলেই 45 বছর আগে গুলিবিদ্ধ হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট রেগন। কি ঘটেছিল? 1981 সালের 30 মার্চ আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের উপরে হামলা হয়েছিল হোয়াইট হাউসের অদূরে হিলটন হোটেলে। এবার সেখানে নিশানা করা হলো ডোনাল্ড ট্রাম্পকে। অর্থাৎ 45 বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ঘটনা, তাও আবার ওই হিলটন হোটেলে একই জায়গায়। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট রেগন আক্রান্ত হয়েছিলেন এবং গুলিবিদ্ধ হয়েছিলেন। এবার ডোনাল্ড ট্রাম্প বেঁচে গেলেন, তাকে সরিয়ে নেওয়া হলো মানে জায়গা থেকে নিরাপদ স্থানে। এই যখন অবস্থা, তখন মানে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন যে বিশ্ব মোড়ল ডোনাল্ড ট্রাম্পের চেহারা তখন মনে হচ্ছিল যে রাজ্যের যত মানে দুশ্চিন্তা, রাজ্যের যত অসহায়ত্ব, পৃথিবীর যত অসহায়ত্ব, সেই অসহায়ত্ব তার উপরে ভর করেছিল। দর্শক, আপনি এটাকে কিভাবে দেখছেন? মানে এটাকে কি অহংকারের পতন হিসেবে দেখছেন, নাকি এটাকে বিচ্ছিন্ন ঘটনায় ভাবা যেতে পারে?